আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো এইচএসসি ইন্টিগ্রেশনের সর্বশেষ অনুশীলনী 10G নিয়ে। এই অনুশীলনীর মূল আলোচ্য বিষয় হলো ইন্টিগ্রেশনের অ্যাকচুয়াল ব্যবহার। যেহেতু আমরা জানি ইন্টিগ্রেশনের মূল কাজ হলো কোনো আবদ্ধ স্থানের ক্ষেত্রফল বের করা, অর্থাৎ কোনো একটি বক্ররেখা যে পরিমাণ স্থানকে আবদ্ধ করে সেই পরিমাণ জায়গার ক্ষেত্রফল বের করাই হলো ইন্টিগ্রেশনের মূল কাজ। যেহেতু আমরা যদি কোনো একটি রেগুলার বস্তু ধরি, দেখো যদি মনে করি এরকমের একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজ এর ক্ষেত্রফল যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে তুমি ত্রিভুজের সূত্র দিয়ে বের করে ফেলতে পারবা। যদি তোমার কাছে এরকমের একটা চতুর্ভুজ দেওয়া হয়, এর ক্ষেত্রফল যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে তুমি এরও ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা। যদি তোমার কাছে এই রকমের একটা বস্তু দেওয়া হয়, এই এরও কিন্তু ক্ষেত্রফল তুমি বের করে ফেলতে পারবা। কীভাবে বের করবা? এই একটা ত্রিভুজ, এই একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ, এই একটা ত্রিভুজ এবং একটা ত্রিভুজ, এই তিনটাকে আবার যোগ করতে পারবা। যদি তোমার কাছে এরকম পঞ্চভুজ বা ষষ্ঠভুজ বা অন্য আরও কিছু দেয় তাহলে আমি হয়তো এগুলোকে তুমি ত্রিভুজে ভাগ করতে পারবা, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, এগুলো বের করতে পারবা। কিন্তু তোমার কাছে যদি এই টাইপের কোনো একটা বস্তু দেয় বা এরকমের বস্তু দিয়ে এই টাইপের বলে যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করো, তাহলে কিন্তু সেটা বের করা কঠিন, কারণ এখানে কোনো ত্রিভুজও গঠন হয় না। এমন একটা জিনিস তৈরি হয় যে জিনিসটার ক্ষেত্রফল বের করা তোমার জন্য খুবই অসাধ্য ব্যাপার হয়। ইন্টিগ্রেশন মূলত সেই অসাধ্যকেই সাধ্য করেছে। তাহলে আমরা দেখব ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে বক্ররেখার ভিতরে আবদ্ধ স্থানের ক্ষেত্রফল বের করা যায়। যে কোনো প্রকার বক্ররেখা হোক, যে কোনো আকারের বস্তু হোক, তার ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেটাই হলো আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা পাশে একটি গ্রাফ দেখতেছি। এই গ্রাফে আমরা দেখতেছি এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং এটি হলো ওয়াই অক্ষ বরাবর, আর আমাদের এই হলো একটি বক্ররেখা এবং এই বক্ররেখাটাকে আমরা এফএক্স দ্বারা অবশ্য প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখন যদি বলা হয় এই বক্ররেখার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই যে আবদ্ধ স্থান অর্থাৎ এ বি সি ডি এর ক্ষেত্রফল নির্ণয় করো, তখন আমরা এটাকে বিভিন্ন স্লাইসে ভাগ করবো, একটা অংশ একটা অংশ একটা অংশ, অংশগুলোকে যেন সমান সমান পার্টে ভাগ করি এবং এই অংশটুকুর এই যে ক্ষুদ্রতম পরিবর্তন এটাকে আমরা ডেল এক্স ধরলাম, আর এগুলোকে আমি প্রত্যেকটাকে আমি কি ধরলাম? ওয়াই ধরলাম। যে দেখো এইখানকার ওয়াইটা যত বড় তার চেয়ে এই ওয়াইটা কিন্তু তার চেয়ে একটু বড় এবং ওয়াইটাও কিন্তু তার চেয়ে একটু বড়, তাহলে প্রত্যেকটাকে ওয়াই 1, ওয়াই 2, ওয়াই 3, ওয়াই 4 এভাবে করতে করতে ওয়াই এন পর্যন্ত ধরবো, কিন্তু প্রত্যেকটা ভাগ কিন্তু সমান আমি ধরবো, ডেল এক্স পরিমাণ সমান। তাহলে যে এই জিনিসটা যদি আমি ধরি, তাহলে আমি যদি টোটাল এরিয়াটা বের করার চেষ্টা করি তাহলে এরিয়াও লিখতে পারি আমি যে এই ওয়াই অন ইন্টু ডেল এক্স, তারপরেরটা কি ওয়াই 2 ইন্টু ডেল এক্স, ওয়াই 3 ইন্টু ডেল এক্স, ওয়াই 4 ইন্টু ডেল এক্স, এভাবে সবগুলোকে যদি আমি সমষ্টি বের করি। এখন যদি আমাকে বলতে হয় টোটাল এরিয়াটির ক্ষেত্রফল বের করো, দেখো যখন আমি এই সমষ্টিটা বের করব তখন কিন্তু এর একটা এইরকমের একটা আকার ধারণ করবে। এটা মূলত এইরকমের একটা আকার। এই জিনিসটার আমি ক্ষেত্রফল বের করব। এখন তোমাদের ভিতরে কেউ কিন্তু প্রশ্ন করতে পারো যে স্যার আপনি এই যে অংশটুকুর যে ক্ষেত্রফল বের করছেন, এই যে একটা পার্ট ধরেন এইটুকু, কিন্তু এখন এইটুকু হইল ডেল এক্স আর এই থেকে এই পর্যন্ত ওয়াই, কিন্তু এই জায়গাটাকে উপেক্ষা করা হয়েছে, ওই জায়গাটার ক্ষেত্রফল তো আসেনি। তখন আমরা কি করতে পারি, এটাকে যদি এমন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি এটাকে আমি, তখন এই যে জায়গাটা একেবারে উপেক্ষণীয় থাকে, এর পাশে এত ক্ষুদ্র আমি দাগ দেব, যখন এইখানে ত্রিভুজের মতো একটা ফাঁকা জায়গা থাকে সেই জায়গাটা থাকবে না, এটাকে খুব কাছাকাছি নিয়ে আসবো। অর্থাৎ এটাকে এবার আমার লেখার নিয়ম হলো ডেল এক্স শূন্যের কাছাকাছি, ডেল এক্সের মান টেন্স টু শূন্য, মানে এত শূন্যের কাছাকাছি আমাদের স্লাইসটা হবে খুবই ক্ষুদ্র। তাহলে আমি কি লিখতে পারি, সেই ডেল এক্স খুবই ক্ষুদ্র এবং তার সাথে আর একটা ওয়াই, এভাবে পার্ট বাই পার্ট যদি আমি আবার সংযুক্ত করি ওয়াই টু দ্য পাওয়ার এন পর্যন্ত, তাহলে কিন্তু আমি টোটাল ক্ষেত্রফলটাকে লিখতে পারি। আর এই যে আমি যে লিখলাম লিমিটের মাধ্যমে যে ক্ষেত্রফলটা লিখলাম, এটারই ইন্টিগ্রেশন ফরম্যাট হইল এই। কিভাবে এটার ইন্টিগ্রেশন ফরম্যাট এটাকে নিয়ে আসলাম আমরা, দেখো এই ডেল এক্সের মান যদি শূন্য হয় এবং এই ডিএক্স এটাকে মিলেই আমরা জানি হয়ে যায় কি ডিএক্স। দেখো ডেল এক্সের মান যদি শূন্য হয় আর এই ডেল এক্স লিমিট সহ, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি ডিএক্স। তাহলে কি হয়ে গেল, আমাদের হইল একটা ওয়াই ডিএক্স, এই পার্টটা হইল একটা ওয়াই
ডিএক্স। এইটাকে কি হবে আবার আর একটা ওয়াই ডিএক্স, এইটাকে কি হবে আবার আর একটা ওয়াই ডিএক্স। এবার সবগুলো ওয়াইকে যদি ডিএক্স আকারে লিখে, যেহেতু এটার নাম যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, সব কিছুকে যদি আমি এবার ইন্টিগ্রেশনের ভাষায় এভাবে নিয়ে আসি যে ওয়াই ডিএক্স, তাহলে ওয়াই ডিএক্স কয়টা, যতগুলো এখানে আছে সবগুলোকে আমি যোগজীকরণ নিয়ে আসলাম। এবং সেইটার যদি আমি এখন আমি শুরুর এটাকে যদি ধরি এক্স আই মানে ইনিশিয়াল ভ্যালু, এটাকে যদি ধরি আমি এফ আই মানে ফাইনাল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালুকে আমরা ধরবো লোয়ার লিমিট এবং এক্স এফকে ধরবো আমরা, ফাইনাল ভ্যালুটাকে আমরা ধরবো আপার লিমিট। এবং এটাকে যদি আমি এরিয়াটাকে এবার আমি যদি সিলেক্ট করে দিই যে এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত, এই অংশটার আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে কি আমরা একটা ডিসিশনে বুঝলাম যে এই পার্ট, এই জিনিসটাই একটা ক্ষেত্রফল নির্দেশ করে। এটা ক্ষেত্রফল নির্দেশ করে। আর আরেকটি প্রমাণ, এটাকে যদি আমি একটা মিটার হিসাবে ধরি এবং এই এক্সটাকেও যদি আমি মিটার হিসেবে ধরি, ডিএক্স বলতে আসলে ক্ষুদ্র জিনিস বোঝানো হয়েছে, তাহলে 2 মিটার মিলে কি হয় মিটার স্কোয়ার। আর মিটার স্কোয়ারটা কিসের জিনিস, এরিয়া বা ক্ষেত্রফলের একক। তাহলে আমরা এখন বলতে পারি এই ওয়াই ডিএক্স এটা একটা ক্ষেত্রফল নির্দেশ করে, অথবা এক্স ডিওয়াই এই জিনিসটাও একটা ক্ষেত্রফল নির্দেশ করে, এটাও একটা ক্ষেত্রফল নির্দেশ করে। তাহলে এবার আমরা দেখব এই জাতীয় অঙ্কগুলো সলভ করার জন্য ক্ষেত্রফলের কয়টি সূত্র আছে। এবার দেখো ক্ষেত্রফল নির্ণয়ের এই 4টি সূত্রগুলো হলো এ কমা বি ব্যবধিতে, অর্থাৎ নির্দিষ্ট একটা ব্যবধি, অর্থাৎ লোয়ার লিমিট থেকে এই হলো আপার লিমিট। ওয়াই ইকুয়াল টু এফ এক্স সমীকরণের ক্ষেত্রে ক্ষেত্রফল এ ইকুয়াল টু হবে ওয়াই ডিএক্স, তার লোয়ার লিমিটটা হয়েছে এ, আপার লিমিটটা হয়েছে বি। অর্থাৎ গ্রাফটা হবে এই টাইপের, এই হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্কের ভিতরে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা গ্রাফ। এই গ্রাফে যদি আমরা ফিক্স করে দিই এ থেকে বি পর্যন্ত এই আবদ্ধ অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আবদ্ধ অংশটুকুর ক্ষেত্রফল হবে এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সমীকরণের ওয়াই ইকুয়াল টু ডিএক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটার লিমিটটা হলো এ থেকে বি পর্যন্ত। এবার যদি এক্স ইকুয়াল টু এফ ওয়াই সমীকরণ হয়, দেখো আমাদের সমীকরণটা যদি এই টাইপের হয় এক্স ইকুয়াল টু এফ ওয়াই, সেই ক্ষেত্রে আবদ্ধ অংশটা যদি এ থেকে বি পর্যন্ত হয়, তার ক্ষেত্রফল নির্ণয়টা হবে এক্স ডিওয়াই। এটার লোয়ার লিমিট এ, আপার লিমিট হবে এটার বি। দেখো তারপর যদি ওয়াই ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান এক্স এবং ওয়াই টু ইকুয়াল টু এফ টু এক্স সমীকরণের ক্ষেত্রে ক্ষেত্রফল এ ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স এ থেকে বি পর্যন্ত। দেখো আমরা এই গ্রাফটা আঁকার পরে আমাদের কাছে যদি এই একটা বক্ররেখা এবং এই আর একটা বক্ররেখা, এই বক্ররেখার যে আবদ্ধ স্থান মাঝখানের এই অংশটুকু যদি ক্ষেত্রফল বের করতে বলা হয়, তাহলে ওয়াই ওয়ান থেকে পূর্ণাঙ্গ এ থেকে বি পর্যন্ত ওয়াই ওয়ান এটাকে মিন করে এই জায়গাটুকু, পূর্ণাঙ্গ জায়গাটুকু থেকে এই জায়গাটুকু যদি আমরা বিয়োগ দিই তাহলে এই আবদ্ধ স্থানে ক্ষেত্রফল পাবো। তাই আমরা লিখব ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স। এবার দেখো যদি আমাদের স্থানাঙ্কটা যদি এভাবে হয় এবং এই একটা বক্ররেখা, এটা যদি এক্স ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান ওয়াই হয় এবং এই বক্ররেখাটা যদি এক্স টু ইকুয়াল টু এফ টু ওয়াই হয়, এর আবদ্ধ স্থানে ক্ষেত্রফলটা কেমন হবে দেখো। এই জায়গা থেকে এই পর্যন্ত টোটাল জায়গা থেকে যদি আমরা এই অংশটুকুকে বিয়োগ দিই তাহলে এই অংশটুকু পাই এবং এটারও লিমিট এ থেকে বি পর্যন্ত, তাহলে তার ক্ষেত্রফল হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিওয়াই এ থেকে বি। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছ, ওয়াই এর মানটা কিন্তু অবশ্যই এফ এক্স বা এক্স এর মাধ্যমে মানটা, তাহলে যদি এখানে মানটা হয় এক্স স্কয়ার তাহলে ডিএক্স এক্সের সাপেক্ষে তখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। এবার আমরা এই অনুশীলনীর ম্যাথমেটিক্যাল রিলেটেড কিছু গ্রাফ দেখব। এই গ্রাফগুলো আমরা যখন অঙ্কগুলো সলভ করব তখন এই গ্রাফগুলো আমাদের প্রয়োজন হবে। দেখো আমরা সরলরেখার সমীকরণটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই টাইপের একটা সমীকরণ জানি এবং সরলরেখা মানে সোজা একটা রেখা। বৃত্তের সমীকরণটাকে আমরা সিম্পল ভাবে জানি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার ইকুয়াল টু 5 এর উপর স্কয়ার হতে পারে। বৃত্তটা সাধারণত গোলাকার। এবার দেখো উপবৃত্ত সাধারণত এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার ইকুয়াল টু 1 এবং উপবৃত্তের আকারটা হলো এভাবে। পরাবৃত্ত হলো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax বা এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। এই পরাবৃত্তের আকারটা হলো আমাদের এভাবে। এবার দেখো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, সাইন এক্সের গ্রাফ তোমরা জানো মূলবিন্দুগামী বক্ররেখা। তারপর ওয়াই ইকুয়াল টু কজ এক্স, কজ এক্সের গ্রাফটা তোমরা জানো এটা কিন্তু মূল বিন্দু দিয়ে যায়নি। দেখো
ওয়াই ইকুয়াল টু যদি এক্স স্কয়ার হয় তাই সেই গ্রাফটা হলো এভাবে, ওয়াই ইকুয়াল টু যদি এক্স কিউব হয় সেই গ্রাফটা হলো এভাবে। এক্স স্কয়ারের গ্রাফ কেন এভাবে দেখো, যদি আমরা এক্স ইকুয়াল টু মান বসাই 0 1 2 -1 -2, তাহলে দেখো এক্সের মান যদি 0 বসাই ওয়ার মানও 0, এক্সের মান 1 বসাইলে ওয়ার মানও 1, এক্সের মান 2 বসাইলে ওয়াই কিন্তু 4 এরকমের হয়ে যায়। আবার একইভাবে -1 বসাইলে +1, -2 বসাইলে কিন্তু +4 হয়ে যায় যেহেতু স্কোয়ার। এক্স কিউবের গ্রাফটা কেন এভাবে, 0 বসাইলে 0, 1 বসাইলে 1, 2 বসাইলে কিন্তু একেবারে 8, 4 বসাইলে কিন্তু অনেক উপরে যায়, এই কারণে এটা একটু এরকমের চাপা থাকে। এবার আমরা দেখব এই অনুশীলনীর অঙ্কগুলোকে কিভাবে শর্টে সলভ করা যায়, অর্থাৎ যখন এই অনুশীলনীর অঙ্কগুলো আমরা করব, অঙ্কগুলো সাধারণত একটু বড় বড় হবে, কিন্তু সেই অঙ্কগুলো যদি এমসিকিউতে আসে তাহলে কিভাবে তুমি সলভ করবা সেই সূত্রগুলো এখানে দেখাবো, এবং যখন আমি অঙ্কগুলো করব তখন সেটা অ্যাপ্লাই করে দেখাবো। তাহলে প্রথম সূত্রটি হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল হবে পাই এ স্কয়ার। যদি এটি উপবৃত্ত হয় এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার ইকুয়াল টু যদি অন হয় তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল হবে পাই এ বি। এ কত, এই যে এ, বি কত, এই বি। ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 8 ভাগ এ স্কয়ার। এটা কেমন, এইটা ধরো একটা পরাবৃত্ত, এই পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব মনে করলাম এই যে আবদ্ধ স্থান, এর ক্ষেত্রফলটা হবে এই 8 ভাগ 3a স্কয়ার। এবার যদি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax এবং এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, পরাবৃত্ত দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ধরো এই একটা পরাবৃত্ত, এই পরাবৃত্ত মনে করলাম এই একটা পরাবৃত্ত, এবং এইখানে এই পাশে মনে করলাম এই আরেকটা পরাবৃত্ত। তাহলে এই দুইটি পরাবৃত্তের ভিতরে যে আবদ্ধ স্থান, এর ক্ষেত্রফল বের করার শর্টকাট সূত্র হলো 16 ভাগ 3a স্কয়ার। এবার আমরা এই অনুশীলনীর যে ক্ষেত্রফলের সূত্র লিখেছিলাম সেই সূত্রগুলিকে অ্যাপ্লাই করে এই অনুশীলনীর কিছু আমরা গাণিতিক প্রবলেম সলভ করব। দেখো আমাদের প্রথম প্রবলেমটি হলো এক্স অক্ষের সাথে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখা এবং এক্স ইকুয়াল টু পাই/2 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে আমরা চিত্রটাকে যদি এখানে এভাবে আঁকি যে এক্স অক্ষের সাথে এই হইল একটা এক্স অক্ষ, এবং আমরা যদি লিখি যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখা, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখাটা কিন্তু আমাদের এভাবে ছিল। এবার সেই ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখার এক্স ইকুয়াল টু পাই/2, আমরা জানি এক্স ইকুয়াল টু পাই/2 এই পর্যন্ত, আর এই পর্যন্ত পাই, আর এই জায়গাটা শুরু হয় 0 0 থেকে, তাহলে এই থেকে এই যে পাই/2, এই অংশটুকুর ক্ষেত্রফল মূলত আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য শুরুতেই তাহলে আমরা লিখতেছি সমাধান। সমাধান লিখে আমরা তাহলে লিখব এক্স অক্ষের সাথে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখা এবং এক্স ইকুয়াল টু পাই/2 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই নির্ণয় করো অংশটুকু আমরা না লিখে সরাসরি লিখব ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফলটা আমরা জানি এ ইকুয়াল টু এই ওয়াই ডিএক্স, এবং তার লিমিটটা কত, 0 থেকে পাই/2। এখন দেখো আমাদের এই ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা হলো আমাদের সাইন এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন এক্স, আর এখানে ডিএক্স 0 থেকে কত, পাই/2। এখন দেখো সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয় আমরা জানি মাইনাস কজ এক্স হয়। তার উপরে হলো আমাদের সেই আপার লিমিট পাই/2, আর নিচে হলো আমাদের লোয়ার লিমিট মাইনাস। আমরা কি করব এখন, এই কজ এক্সের জায়গায় কত বসাবো, এক্সের জায়গায় পাই/2 বিয়োগ কজ এক্সের জায়গায় কত, 0। তারপর আমরা মাইনাস চিহ্ন দিলাম, এখানে কত হয় 0, আর এখানে -1, উত্তর কত হয় 1। তার মানে এটার উত্তর হয়েছে 1 বর্গ একক। দেখো আমাদের দ্বিতীয় প্রবলেমটি হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার এক্স অক্ষ। এক্স অক্ষ মানে আমরা জানি ওয়াই ইকুয়াল টু 0, এটুকু না লিখলেও চলে, আমরা এটুকে মুছে ফেলি। এবার এক্স অক্ষ মানে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখলাম ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 2 ও এক্স ইকুয়াল টু 4 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখন দেখো আমরা তাহলে সেই জিনিসটা লিখি একটু। তাহলে এইটা হলো আমাদের এক্স অক্ষ, এই হলো আমাদের এক্স অক্ষ। এখন এক্স ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু 4 রেখা দ্বারা, ভালো করে খেয়াল করতে হবে আমাদের, এইটা হলো এক্স অক্ষ। এবং আমরা যদি ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের গ্রাফটা কেমন দেখেছিলাম, আমরা ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের গ্রাফটা কিন্তু আমরা এই টাইপের দেখেছিলাম কিছু একটা, তাই না? তাহলে এখন যদি এক্স ইকুয়াল টু 2, এই জায়গায় তো 0-এর মান, এক্সের মান মনে করলাম এই পয়েন্টে 2, এই পয়েন্টে 2, আর এক্সের মান মনে করলাম এই পয়েন্টটা হইল 4। তাহলে এইটা হইল 2 আর এইটা হইল কত আমাদের 4। এই যে এক্স অক্ষের সাথে এই বক্ররেখার
এই লিমিটের ভিতরে যে ক্ষেত্রফল তৈরি হয় সেই ক্ষেত্রফলের মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তাহলে যদি আমরা প্রবলেমটি সলভ করা শুরু করি, তাহলে আমরা এখানে লিখব সমাধান। সমাধান লিখে তারপর লিখবো আমরা y=x² x অক্ষ এবং x=2 ও x=4 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই নির্ণয় করো অংশটুকু আমরা কেটে দিলাম। তাহলে আমাদের এইটুকু লেখা হয়ে গেল। এভাবে আমরা শুরু করব। তাহলে ক্ষেত্রফলটা কি? আমরা ক্ষেত্রফলটা জানি a = y dx। যেহেতু y একটা মান, তাই আমি y দিছি। যেহেতু x থাকতো আমরা x dy দিতাম। এবং আমাদের লিমিটটা কত? আমাদের লিমিটটা একেবারে ফিক্সড করে দেওয়া 2 থেকে 4 পর্যন্ত। এখন যদি আমরা তাহলে এটাকে এভাবে লিখি, y এর মানটা কত জানি আমরা? y এর মান জানি আমরা x² এই, আর এখানে আছে আমাদের dx 2, এখানে 4। এখন এই জিনিসটা একেবারে সহজে আমরা সলভ করতে পারি। x² কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি, x³ ভাগ কত 3। তারপরে আমরা লোয়ার লিমিট এখানে দিতে পারি 2, আপার লিমিট কত এখানে 4। তারপরে আমরা পরের লাইনে লিখতে পারি 1/3। এখানে x এর মান কত? 4 এর মান হয়েছে কিউব, তারপরে 2 এর মান কত? এখানেও কিউব। তাহলে 1/3, এখানে 4 এর মান কিউব এবং মাইনাস 2 এর মান কত? কিউব। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় আমাদের 56/3 বর্গ একক। আমাদের তার পরবর্তী প্রবলেমটি হলো, এটা 2 এর 2 দাগের অঙ্ক। x² + y² = 16 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা সমাধান যদি শুরু করি এভাবে, দেখো সমাধান x² + y² = 16। এটাকে আমরা এভাবে লিখতে পারি y² কত? এই 16 মাইনাস x²। তারপরের লাইনে আমরা লিখতে পারি y প্লাস মাইনাস 4 এর উপর স্কোয়ার মাইনাস x এর উপরে স্কোয়ার। তারপরের লাইনে আমরা শুধু যদি ধনাত্মক অংশটুকু নিই, যে 4 এর উপর স্কোয়ার মাইনাস x এর উপর স্কোয়ার, এখানে লিখলাম প্লাস নিয়ে। আমরা ধনাত্মক পার্টটা নিয়ে তারপর তাকে 4 দ্বারা গুণ দেব। এখন তাহলে আমরা লিখব y √(x4² - x² বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে a = y dx। এবার দেখব আমরা চিত্রটা আসলে কেমন। দেখো, আমরা যদি এইটার এই রকমের মনে করি, এই হইল সেই বৃত্ত। তাই বৃত্তটাকে যদি আমরা এভাবে 4 ভাগে ভাগ করি, এবং এই বৃত্তর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে x² + y² কিন্তু 4 এর উপর স্কোয়ার দেখতে পাচ্ছি। তাহলে আমাদের ব্যাসার্ধটা কত? 4। তাহলে কি আমরা লিখতে পারি এখানে এই 0 থেকে এই 4 হয়েছে আমাদের লিমিট। এবং এই যে অংশটুকু আমাদের, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করে আমরা যদি 4 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমাদের মূল ক্ষেত্রফল বের হবে। তাহলে কি আমরা লিখতে পারি 0 থেকে 4 পর্যন্ত আমাদের যে লিমিট বের হবে, সেই লিমিটের y dx কে যদি 4 দ্বারা আমরা গুণ দিই তাহলে একেবারে মোট ক্ষেত্রফল আমাদের বের হবে। এবার যদি কোনো অঙ্কের ভিতর আমাদেরকে বলে যে শুধু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, তখন আমরা শুধু 4 দ্বারা গুণ দেব না। আবার যদি কখনো আমাদেরকে বলে, এই অঙ্কটার ভিতরেই মূলত আমাদের বলেছে যে x অক্ষের উপরের অংশের ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ দেব। তাহলে আমি টোটাল ক্ষেত্রফলটা তোমাদেরকে বের করে দেখাই, তাহলে বাকিটা তোমরা নিজেরাই পারবা। দেখো তারপরের লাইনে তাহলে আমরা এখন এখান থেকে যদি এইটাকে এরকমের লিখি, ওয়ার মানটা যদি আমরা এই তো 4 রাখলাম, ওয়ার মানটা যদি আমরা বসাই, ওর মানটা কত পাইছি আমরা? 4 এর উপর স্কোয়ার x এর উপর স্কোয়ার dx, এবং আমরা লিমিটটা পেয়েছি কত? 0 থেকে 4 পর্যন্ত। দেখো এখন এটা একটা সূত্র হয়ে গেছে। সেই সূত্রটা কি? দেখো, আমরা এইরকমের একটা সূত্র জানতাম। সূত্রটা হলো এই যে a² - x² dx। এই সূত্রটা কী ছিল? x √(a² - x² ভাগ 2 প্লাস a² ভাগ 2 সাইন ইনভার্স x ভাগে। এই সূত্রটা কি আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো, তাহলে আমরা এখানে 4 রাখলাম, গুণ দিলাম x √(4 এর উপর স্কোয়ার মাইনাস x এর উপর স্কোয়ার ভাগ কত? 2 প্লাস a² ভাগ 2 কত? 4 এর উপর স্কোয়ার ভাগ 2 সাইন ইনভার্স x ভাগ a। এটাকে আমরা এখন থার্ড ব্র্যাকেট দিয়ে তার লিমিট দেব। তাহলে আমাদের লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো কত? আমাদের
4। তাহলে দেখো এই রাখলাম আমরা 4 রেখে এখন আমরা তাহলে মান বসাবো, প্রথমে 4 মানটা বসাবো। 4 মানটা যদি এখানে বসাই এক্সের জায়গায়, এবং এই এক্সের জায়গায় বসানোর সাথে সাথে শূন্য হয়ে যাবে, কারণ 4-এর উপরে স্কোয়ার বিয়োগ 4-এর উপরে স্কোয়ার শূন্য। তাহলে এই পার্টটা কি থাকবে, দেখো এখানে আমাদের লেখা দরকার s/4। তাহলে এখানে আমাদের এক্সের জায়গায় যদি 4 বসাই, 4/4 কত আমাদের অন, যদি অন হয় সাইন ইনভার্স অন কত π/2। দেখো তাহলে এখানে 4×4 = 16, 16/2 কত 8, 8 গুণ π/2। আমরা এখানে লিখতে পারি 8 গুণ π/2 বিয়োগ, এবার যদি আমি এক্সের জায়গায় শূন্য বসাই, এই লোয়ার লিমিট বসাবো, যদি এখানে শূন্য বসাই, এই শূন্যর সাথে গুণ হয়ে সব শূন্য, সাইন ইনভার্স শূন্যর মানও শূন্য, সব কিছুই তাহলে কত আমাদের শূন্য। তাহলে আমাদের দেখো এবার এই 2 দিয়ে যদি 4কে কাটা হয় তাহলে কত হয় 2, 8 দুগুণে কত 16, উত্তর হলো আমাদের 16 পাই বর্গ একক। এটাই হলো এটির অ্যান্সার। এখন দেখো এইটার যে আমরা একটা এমসিকিউ সলভ করেছিলাম যে কোনো একটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়, এই যে আমাদের সেই বৃত্তের ক্ষেত্রফল x² + y² = যদি a², তাহলে a² এর মানটা কত আমাদের 16, এর ক্ষেত্রফলটা কী ছিল পাই গুণ a², তাহলে পাই গুণ কত 16, উত্তর কত আমাদের সেই 16 পাই। দেখো এই যে আমাদের 16 পাই সেটা কিন্তু এখানে বের হয়ে আসছে। দেখো এই অঙ্কটার ভিতর আমাদেরকে যদি বলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে যেহেতু আমরা ফুল ক্ষেত্রফল বের করেছি, একে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই, এই যে 16 π/4, তাহলে কত হয় 4 পাই বর্গ একক। এবার যদি আমাদেরকে বলে এক্স অক্ষের উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমাদের যে এই 16 পাই আছে তাকে আমরা 2 দিয়ে ভাগ দিলে কত হয় 8 পাই বর্গ একক। এইটা হলো বি নম্বর অঙ্ক, আর এটা হলো সি নম্বর অঙ্ক। আর প্রথম যে অঙ্কটা বের করেছিলাম সেটা হলো আমাদের এ অংশের উত্তর। y² = 4x প্যারাবোলা, প্যারাবোলা মানে পরাবৃত্ত, এবং y = x সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের ইন্টিগ্রেশনের কাজই হলো কোনো একটা বক্ররেখার মাধ্যমে আবদ্ধ যে ক্ষেত্র তার ক্ষেত্রফল নির্ণয় করা আমাদের কাজ। তাহলে দেখো এইটা যদি হয় আমাদের সেই পরাবৃত্ত, এই পরাবৃত্তর চিত্রটি আমরা আগের ক্লাসে আঁকছিলাম, y² = 4x, এটা হচ্ছে সেই পরাবৃত্ত। এই দুটি জিনিসের মধ্যে যে আবদ্ধ স্থানটুকু, সেই স্থানটুকুর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমাদের এখন জানা দরকার যে এই আবদ্ধ স্থানের রেঞ্জটা কত। এই সরলরেখার এই পজিশনটা হলো এই পর্যন্ত। আমরা যদি টোটাল এইটুকুর ক্ষেত্রফল বের করে তারপর সরলরেখা থেকে এই ধনাত্মক এক্স অক্ষের ধনাত্মক অংশটুকুর ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ দিই, তাহলে কিন্তু আমরা এই অংশটুকুর পাবো। এবার আমরা কিন্তু ক্ষেত্রফলের সেই তৃতীয় সূত্রটি অ্যাপ্লাই করব, যে y1 - y2 dx, যদি আমরা ওই সূত্রটি এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের একটু জানা দরকার রেঞ্জটা কত। এই রেঞ্জটা যে এখানে 0 সেটা স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারতেছি, অবশ্যই আমরা ক্যালকুলেশন করে একটু দেখ। তাহলে আমরা ম্যাথটা সমাধান করা শুরু করি। দেখো সমাধান, তাহলে প্রথমে লিখতেছি প্রদত্ত পরাবৃত্ত, পরাবৃত্তটা কত y² = কত 4x, এবং সরল রেখা y = কত x। তাহলে পরাবৃত্ত এবং সরল রেখা, তাহলে দেখো এই দুটি জিনিস, একটি হচ্ছে পরাবৃত্ত আর একটি সরল রেখা, এদের একটি ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা দরকার। তাহলে আমরা একটা কাজ করি, y এর মান যেহেতু এখানে x, সেই x এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে আমাদের কত হবে এখানে x² = কত 4x। যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, x² - 4x = কত 0 যদি আমরা লিখি, তাহলে কি আমরা লিখতে পারি x যদি কমন নিই x - 4 = কত 0, তাহলে কি আমরা লিখতে পারি x = 0 আর x = কত 4। তাহলে আমরা রেঞ্জটা পেয়ে গেছি, রেঞ্জটা হলো এই 0 থেকে আমাদের 4 পর্যন্ত। দেখো 0 থেকে 4 পর্যন্ত এই পরাবৃত্তের পূর্ণাঙ্গ ক্ষেত্রফল থেকে এই সরলরেখার ক্ষেত্রফল বিয়োগ দিতে হবে। যদি বিয়োগ দিই আমরা, তাহলে আমরা মূল যে আবদ্ধ স্থানে ক্ষেত্রফল পাবো। তাহলে পরাবৃত্তর ক্ষেত্রফল থেকে আমরা এটাকে বের করে নেব। এইটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। এটাকে যদি আমি একটু এরকমের ধরে নিই, যে এই অংশটাকে যদি আমি y1 কল্পনা করি, মনে করলাম এই y1, তাহলে y1 যদি এটাকে ভাবি, y² যদি 4x হয়, তাহলে y = কত হবে, y = হবে 2√x, আর এটা তো y = x আছে। তাহলে প্রথম অংশটাকে আমি ধরলাম y1, আর এই অংশটাকে আমি ধরলাম y2 = কত x। তাহলে এই পার্টটা থেকে এই পার্টটাকে আমরা বিয়োগ দেব। তাহলে এখন আমরা লিখব নির্ণয় ক্ষেত্রফল। তাহলে আমরা সেই গতকালকে সূত্রটি লিখলাম, নির্ণয় ক্ষেত্রফল y1 - y2 dx, এবং এর রেঞ্জটা লোয়ার লিমিট হলো 0 এবং আপার লিমিট হলো কত 4। তাহলে এই জিনিসটাকে এবার আমি উপরে লিখি। দেখো এই অংশটাকে আমি একটু মুছে ফেলতেছি, 0 থেকে 4 পর্যন্ত। আর y1 এর মান আমরা পেয়েছি 2√x, - y2 এর মান আমরা পেয়েছি কত
এক্স এই ডিএক্স। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করা শুরু করি, দেখো এখন আমরা জানি 2 রুট এক্সকে ইন্টিগ্রেশন করলে রুট এক্স মানে কত, এক্সের পাওয়ার হাফ। এটাকে যদি ইন্টিগ্রেশন করি এক্স হাফ প্লাস 1 নিচে হাফ প্লাস 1, তাহলে হয় এক্স 3/2 নিচে কত 3/2। এবং এই মানটাকে আমি এখানে বসাতে পারি, আপার লিমিট হলো 4, লোয়ার লিমিট 0, মাইনাস এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি হয় কত এক্স স্কয়ার ভাগ কত 2। এটার আপার লিমিট কত 4, লোয়ার লিমিট কত 0। দেখো তারপরে লাইনে 2 গুণ এই 3/2কে যদি উল্টিয়ে দিই তাহলে কত হবে 2/3। এখন আমি যদি এই মানটাকে বসাই, এক্সের জায়গায় কত বসাবো 4, 4 এর পাওয়ার কত 3/2 বিয়োগ কত 0, মাইনাস হাফ এক্সের জায়গায় কত বসাবো 4, 4 এর উপর স্কোয়ার বিয়োগ কত 0। এখন দেখো তাহলে এখানে কি আমি লিখতে পারি 4/3 গুণ, আমরা যদি 4 এর পাওয়ার যদি আমরা হাফ হিসেবে ধরি তাহলে বর্গমূল করলে কত হয় 2, 2 এর পাওয়ার 3 মানে কত 8, বিয়োগ এখানে কত 4 4 কত 16, 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই কত হয় আমাদের 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 32/3 মাইনাস 8, 3 যদি কমন নিই 32 থেকে 3টা 24 গেলে কত থাকে 8, তাহলে লিখতে পারি 8/3 বর্গ একক। তাহলে আমাদের এই একটি পরাবৃত্ত এবং একটি সরলরেখা এর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো আমাদের 8/3 বর্গ একক। দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো y² x এবং x² y পরাবৃত্ত দ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এটাও একটা পরাবৃত্ত, এটাও একটা পরাবৃত্ত। যেহেতু y² x, যদি y² x এই পরাবৃত্তটা হলো এই। কেন এই পরাবৃত্তটা এই? আমরা জানি y² x যেদিকে থাকে সেদিকে পরাবৃত্তটা মুখ করে থাকে, আবার x² y যেদিকে থাকে y অক্ষের দিকে এটা মুখ করে থাকে। x² y এটা হচ্ছে এই পরাবৃত্ত। এখন এই দুটি পরাবৃত্তের ভিতরে যে আবদ্ধ স্থান, এই আবদ্ধ স্থানের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যে একটা থেকে আরেকটাকে বিয়োগ দেব, আমরা যদি এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত, এই রেঞ্জটা কত এখন যদি আমরা বের করতে পারি তাহলে আমরা লোয়ার লিমিট দেবো এইটা, আপার লিমিট দেবো আমাদের এটা। তাহলে আমরা এই পরাবৃত্তের এই অংশটুকু যদি বের করি, পূর্ণাঙ্গ অংশটা, তারপরে এই পরাবৃত্তের এই অংশটুকুকে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে আমাদের উপরে যে পরাবৃত্তটা থাকবে সেটা থেকে নিচের পরাবৃত্তকে সবসময়ের জন্য বিয়োগ দিতে হবে। তাহলে আমাদের উপরের পরাবৃত্ত এটা কত, এই পরাবৃত্তটার এই মানটা হলো মূলত y² যদি x হয়, এইটাকে যদি y1 হিসাবে আমরা ধরি তাহলে এটা কত হবে √x, আর এইটাকে যদি আমরা y2 হিসাবে ধরি তাহলে কত আছে আমাদের এখানে x²। তাহলে আমরা মূলত y1 থেকে y2কে বিয়োগ দেব। এভাবে আমরা অঙ্কটার প্রবলেম সলভ করব। সমাধান, তাহলে আমি পরাবৃত্ত দুটি লিখতেছি, y² x এবং x² কত y। এখন দেখো তাহলে আমরা কি এই জিনিসটা লিখতে পারি, যেহেতু আমাদের একটা x এর রেঞ্জ বের করা দরকার, তাহলে দেখো y² x এবং x² যেহেতু y, তাহলে আমাদের যেহেতু x এর একটা রেঞ্জ বের করা দরকার, অর্থাৎ x এর মান বের করা দরকার, তাহলে আমরা y এর মান বসাই দেবো। তাহলে আমরা জানি y কত x², সেই মানটা এখানে আমরা বসাই। y এর মান যেহেতু x², তাহলে তার উপরে আরেকটা স্কয়ার থাকবে কত x। তাহলে এখানে কত লেখা যায় x⁴ মাইনাস x কত 0। তারপর আমরা যদি এখানে x রাখি তাহলে কত হয় x³ মাইনাস 1 কত 0। তাহলে এখানে x রাখলাম, এটাকে যদি আমরা লিখি a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b² কত 0। তাহলে আমরা x 0 পাই এবং 1 পাই। তাহলে বলতে পারো যে এখানেও তো x এর একটা মান পাওয়া যাবে। আসলে এখানে x এর যে মান আসবে সেই মানটা আসলে অবাস্তব সংখ্যা, কিন্তু মূলত আমাদের x এর বাস্তব সংখ্যা দরকার, এবং দুটি মান আমরা পেয়ে গেছি। মানটি হলো একটা 0 আর একটা হলো 1। তাহলে আমরা এটাকে ধরবো লোয়ার লিমিট এবং এই 1কে ধরবো আপার লিমিট। তাহলে আমরা লিখবো এখন নির্ণয় ক্ষেত্রফল y1 মাইনাস y2 dx ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আপার লিমিট। এখন দেখো তাহলে y1 এর মানটা কত, যেহেতু আমরা এটাকে y1 ধরেছিলাম, y1 এর মানটা হলো আমাদের √x মাইনাস y2 এর মানটা হলো আমাদের x² ইন্টিগ্রেশন 0 dx। এবার এটাকে আমরা সলিউশন করব। তাহলে দেখো উপর থেকে মুছে ফেলতেছি, আমি উপরে এটার সলিউশন করলাম। দেখো এখন আমরা √x-কে যদি ইন্টিগ্রেশন করি, এর আগের অঙ্কটাকে আমরা √x-কে ইন্টিগ্রেশন করেছিলাম, √x-কে ইন্টিগ্রেশন করলে কত হয় x 3/2 আর নিচে কত থাকে 3/2। তাহলে আমাদের লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 মাইনাস x²-কে ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি x³ 3 নিচে লোয়ার লিমিট 0 আপার লিমিট কত 1। তাহলে এই যে 3/2 এটাকে আমরা কত 2/3 হিসেবে লিখতে পারি। তাহলে 1 এর পাওয়ার 3/2 বিয়োগ
শূন্য, মাইনাস 1/3 একের পাওয়ার কিউব বিয়োগ কত শূন্য। দেখো তারপরের লাইন, এখানে আমরা 1 বিয়োগ শূন্য অর্থাৎ 2/3 মাইনাস 1/3। এখন যদি আমরা এখান থেকে 3 লসাগু নিই তাহলে 2 বিয়োগ 1 কত হয় 1, 1/3 বর্গ একক। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রফল হলো 1/3 বর্গ একক। দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো x² ভাগ 9 প্লাস y² ভাগ 4 ইকুয়াল টু 1 বা 4x² প্লাস 9y² ইকুয়াল টু 36 উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা মনে করলাম এই হলো সেই উপবৃত্ত, এই উপবৃত্তর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা একটা কাজ করব, প্রথম যে অংশটা এই অংশটার ক্ষেত্রফল বের করে আমরা যদি 4 দ্বারা গুণ দিই তাহলে পূর্ণাঙ্গ ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এখন একটা রেঞ্জ জানা দরকার। এইটা মনে করলাম মূলবিন্দু 0 থেকে এই পর্যন্ত রেঞ্জটা কত সেই জিনিসটা আমাদের জানা দরকার। তোমরা একটা জিনিস জানো, উপবৃত্তের ক্ষেত্রে x² ভাগ a² প্লাস y² ভাগ b² ইকুয়াল টু 1। এখানে এই যে পূর্ণাঙ্গ রেখা, এই রেখাটা মূলত 2 এর এই অংশটুকু হইল আমাদের a। তাহলে আমাদের জানা দরকার এর উপরে যেটা স্কোয়ার সেই এর মানটা হলো এই পর্যন্ত। এখন আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা এইটুকুকে বের করে নিতে পারতেছি, x² ভাগ 3 উপর স্কোয়ার প্লাস y² ভাগ কিন্তু 2 উপর স্কোয়ার ইকুয়াল টু কিন্তু 1। সেই হিসাবে কিন্তু আমরা লিখতে পারি, তাহলে এই পজিশনটা যদি 0 হয় এই পজিশনটা হলো 3, কারণ আমরা দেখতেছি 3 উপরে স্কোয়ার, তার মানে আমাদের এর মান 3। তাহলে আমাদের রেঞ্জটা 0 থেকে 3 পর্যন্ত। তাহলে এই জিনিসটার আমরা সলিউশন শুরু করি। দেখো তাহলে আমরা লিখতেছি এইটার যেহেতু পরের লাইনে এখানকার 4 নং 36কে লসাগু নিলে যেহেতু এই লাইনটা হয়, তাহলে এই লাইনটি আমরা লিখতেছি 4x² প্লাস 9y² ইকুয়াল টু কত 36। এই জায়গা থেকে যদি 9y² আমরা রাখি তাহলে আমাদের কাছে 36 মাইনাস কত 4x²। তারপরে যদি 9y² রাখি, এখানে যদি আমরা 4 কমন নিই তাহলে 4 নং 36 এখানে হয় 9 মাইনাস x²। তারপরের লাইন যদি আমরা y² রাখি 4 ভাগ কত 9, তাহলে 9 মাইনাস x²। তারপরের লাইনে যদি শুধু y নিই আমরা তাহলে এখানে হবে প্লাস মাইনাস 2/3 রুট ওভার 3 উপরে স্কোয়ার মাইনাস x-এর উপরে স্কোয়ার। যদি এটার আমরা ধনাত্মক পার্টটা নিই শুধু 2/3 রুট ওভার 3 উপরে স্কোয়ার মাইনাস x-এর উপরে স্কোয়ার, আমরা নিলাম প্লাস নিয়ে। কেন আমরা প্লাস নিচ্ছি? যেহেতু আমরা ক্ষেত্রফল বের করব, তাই আমরা শুধু এই ধনাত্মক পার্টটু নিয়ে ক্ষেত্রফল বের করে তাকে আমরা 4 দ্বারা গুণ দেব। তাহলে কি আমরা লিখতে পারি নির্ণেয় ক্ষেত্রফল, দেখো নির্ণেয় ক্ষেত্রফল সমান সমান রেঞ্জটা কত 0 থেকে 3 পর্যন্ত, আর শুরুতে একটা 4 দেব y dx। পরবর্তী লাইনে আমরা এই y এর মানটা বের করব। তাহলে দেখো আমরা এই ক্যালকুলেশনটা এখানে সলভ করি। দেখো তারপরের লাইনে আমরা এখানে মানটা বসাবো। দেখো শুরুতে আছে কত আমাদের 4, নিচে আছে 0, উপরে আছে কত আমাদের 3। যদি আমাদের সে 3 থাকে তাহলে y এর মানটা কত আমাদের, y এর মানটা হলো 2/3 3 উপরে স্কোয়ার মাইনাস x-এর উপরে স্কোয়ার dx। এখন দেখো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটা কি, এরকমের একটা সূত্র আমরা জানতাম, রুট ওভার a² মাইনাস x² dx। সূত্রটা কি ছিল, x রুট ওভার a² মাইনাস x² ভাগ 2 প্লাস a² ভাগ 2 সাইন ইনভার্স x ভাগ a। সেই সূত্রটিকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো শুরুতে আমরা 4 রাখলাম, 4 রাখার পরে এই যে গুণ 2/3 এটাও আমরা শুরুতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা সূত্রটাকে যদি অ্যাপ্লাই করি, এখানে সূত্রের ভিতরে আমাদের আছে x রুট ওভার a² মাইনাস x² মানে 3 উপর স্কোয়ার মাইনাস x-এর উপর স্কোয়ার ভাগ 2 প্লাস a² ভাগ 2, তার মানে 3a² ভাগ 2 সাইন ইনভার্স x ভাগ a কত আমরা জানি 3, এবং আমাদের এটা লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট কত 3। দেখো তারপরের লাইনে আমরা লিখতে পারি 8/3 বাইরে এখানে, আর ভিতরে আমরা কি লিখতে পারি খেয়াল করো, x এর মান যদি আমরা একবার 3 বসাই সম্পূর্ণটার ভিতরে x এর মান 3 বসাবো, বিয়োগ দিয়ে সম্পূর্ণটার ভিতরে x এর মান 0 বসাবো। যদি আমরা x এর মান 3 বসাই, দেখো এখন x এর জায়গায় যদি 3 বসাই 3 উপর স্কোয়ার বিয়োগ 3 উপর স্কোয়ার, এটা কত হয়ে যাবে 0। আর এখানে কত হবে তাহলে 9/4 9/2 গুণ, আর এখানে x এর জায়গায় যদি 3 বসাই 3/3 কত সাইন ইনভার্স 1 মানে কত π/2 বিয়োগ x এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0, এবং x এর জায়গায় এখানে 0 বসাইলে এখানেও 0। দেখো তারপরের লাইনে আমরা যদি এখন এইটা দিয়ে এটা কেটে দিই, এটা
আমার এই 2 আর 2 কত 4, এই 4 দিয়ে যদি এটাকে কাটি কত হয় আমার 2, আর এই 3 দিয়ে যদি এই 9কে কাটি কত হয় 3, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে 6 পাই বর্গ একক। এটি হলো এটির সলিউশন। দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো এই 9x² প্লাস 16y² ইকুয়াল টু 144 ও x মাইনাস 2 ইকুয়াল টু 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখো এটা কিন্তু একটা উপবৃত্ত, আমি মনে করলাম এটা একটা উপবৃত্ত, আর x ইকুয়াল টু 2 এটা কিন্তু y অক্ষের সমান্তরাল একটা রেখা। তাহলে কোনো একটা ধরো এই কোনো একটা উপবৃত্ত এবং এই একটা সরল রেখা, তাহলে এর আবদ্ধ স্থান দুইটা, এই একটা এদের ক্ষুদ্রতম যে অংশ এর ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে চাই। তাহলে আমি এখানে এই ক্ষুদ্রতম অংশ যদিই বের করি না কেন, তাহলে আমাদের টার্গেট থাকবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। তাহলে আমরা যেহেতু জানি x ইকুয়াল টু 2, এই পয়েন্টটা কিন্তু 2, কিন্তু এই পয়েন্টের মানটা কত সেটা আমরা এখন দেখব। যদি দেখি আমরা, তাহলে দেখো এইটাকে, এই সমীকরণটাকে যদি আমরা ইচ্ছা করলে কিন্তু এভাবে লিখতে পারি, 144 দ্বারা যদি এটাকে ভাগ দিই এবং 9 দিয়ে যদি তার নিচে ভাগ দিই, তাহলে আমাদের এখানে হয় x² ভাগ 4 এর উপর স্কোয়ার আর y² ভাগ 3 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হলো এর পরবর্তী ফরম্যাট, অর্থাৎ আগের অঙ্কটা কিন্তু এই ফরম্যাট থেকে এভাবে লেখা ছিল, এই অঙ্কটায় এই ফরম্যাট থেকে আমরা এভাবে লিখতে পারি। যদি এভাবে আমরা লিখতে পারি তাহলে x এর মান কিন্তু আমরা 4 ধরতে পারি। তাহলে এখানে আমরা মনে করব x এর মানেই 4। তাহলে আমাদের এই লিমিটের লোয়ার লিমিট হবে 2 এবং আপার লিমিট হবে আমাদের 4, এবং এইটা দিয়ে আমরা সেই অঙ্কের উপযোগী করার জন্য y এর একটা মান বের করব। তাহলে দেখো যেহেতু আমাদের এইটার পরের লাইন এই, তাহলে সেই পরের লাইনটা আবার আমরা লিখতেছি 9x² প্লাস 16y² ইকুয়াল টু কত হবে 144। এখন যদি শুধু 16y² এখানে রাখি তাহলে হবে 144 মাইনাস কত 9x²। তারপরের লাইনে আমি শুধু যদি 16y² রাখি, এখানে যদি একটা 9 কমন নিই তাহলে আমাদের এখানে থাকে 16 মাইনাস কত x²। তারপরের লাইনে আমরা যদি এখান থেকে y² কমন নিই তাহলে কত হবে আমাদের 9 ভাগ 16, এই 16 মাইনাস x²। তারপরের লাইনে যদি আমরা শুধু y রাখি তাহলে হবে আমাদের প্লাস মাইনাস 3 ভাগ কত 4 রুট ওভার 4 এর উপরে স্কোয়ার মাইনাস x এর উপরে স্কোয়ার। এখন আমরা যেহেতু শুধু ধনাত্মক পার্টটা নিয়ে আমরা কাজ করব, এর শুধু ধনাত্মক পার্টটা নিয়ে কাজ করি, আমরা 2 দিয়ে গুণ দেবো। তাহলে আমরা শুধু লিখতেছি y ইকুয়াল টু 3 ভাগ 4 রুট ওভার 4 এর উপরে স্কোয়ার মাইনাস x এর উপরে স্কোয়ার প্লাস 1। তাহলে কি আমরা এখন লিখতে পারি নির্ণয় ক্ষেত্রফল সমান সমান এই চিহ্নটা দিলাম, চিহ্নটা দিয়ে আমরা লোয়ার লিমিট দিলাম 2, আপার লিমিট দিলাম 4, এবং আমরা y এর মানটা বসাবো। y এখানে কত লিখবো dx। তারপরের লাইনে আমরা এখানে y এর মান বসাবো। এবং আরও একটা কথা, আমরা যেহেতু এই জায়গা থেকে এই পর্যন্ত উপরের অংশটা বের করে 2 দিয়ে গুণ দিতেছি, তাহলে আমরা তার শুরুতে একটা 2 দেব। তাহলে এখানে রাখলাম 2, এখানে 2, এখানে 4। y এর মানটা যদি বসাই, y এর মান কত 3 ভাগ 4 রুট ওভার 4 এর উপরে স্কোয়ার মাইনাস x এর উপরে স্কোয়ার dx। তারপরের লাইনে আমরা এখন ওই আগের সেই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি এইটা দিয়ে যদি এটাকে কাটি আমরা, তাহলে থাকে বাইরে 3 ভাগ 2, আর এখানে সূত্রটাকে যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে এখানে আমাদের থাকতেছে x রুট ওভার 4 এর উপরে স্কোয়ার মাইনাস x এর উপরে স্কোয়ার ভাগ 2 প্লাস 4 এর উপরে স্কোয়ার ভাগ 2 সাইন ইনভার্স x ভাগ এ মানে কত আমাদের 4। আমাদের লোয়ার লিমিট হলো 2, আপার লিমিট হলো কত আমাদের 4। দেখো এই মানটাকে এখন আমরা যদি এখানে লিখি 3 ভাগ কত 2 গুণ, এখন দেখো x এর মান যদি আমরা 4 বসাই, দেখো x এর মান যদি এখানে আমরা 4 বসাই, তাহলে এখানে কত হয়ে যায় আমাদের 4 এর উপরে স্কোয়ার, 4 এর উপরে স্কোয়ার বিয়োগ 4 এর উপরে স্কোয়ার কত 0। তাহলে এখানে লিখলাম 0 প্লাস এখানে কত হয় আমাদের 4 4 16 থেকে 2 গেলে কত থাকে 8 গুণ x এর মান 4 বসাইলে 4 ভাগ 4 সাইন ইনভার্স কত হয় 1, সাইন ইনভার্স 1 মানে কত পাই ভাগ 2। এই একটা পার্ট বিয়োগ দিয়ে এবার x এর মান 2 বসাবো আমরা। দেখো বিয়োগ দিয়ে যদি x এর মান আমরা 2 বসাই, তাহলে দেখো x এর মান যদি এখানে 2 বসাই, সেই 2 দিয়ে 2 কেটে গেল, x এর মান 2 কত 2 দুগুণে 4, 16 থেকে যদি 4 যায় তাহলে কত থাকে আমাদের 12। তাহলে আমরা লিখতে পারি রুট 12 প্লাস এখানে কত আছে আবার আমাদের কত আছে 8 কোণ। দেখো x এর মান যদি আমরা 2 বসাই, 2 ভাগ 4 কত 1 ভাগ 2, সাইন ইনভার্স 1 ভাগ 2 কত পাই ভাগ 6। দেখো তারপরে আমরা একটু উপরে বসাই মানটা, তারপরের লাইনে আমরা লিখতেছি 3 ভাগ 2। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে লিখতে পারি আমরা কত 4 পাই
মাইনাস এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে লিখতে পারি 4π/3 আর তারপরে লিখতে পারি -√12। তারপরের লাইনে 3/2। এখানে দেখো 3 4 কত 12π থেকে 4π গেলে কত থাকে 8π কত 3 মাইনাস কত √12 বর্গ একক। এটি হলো এটির অ্যান্সার। সবাইকে ধন্যবাদ।